তো ড্রামার শুরুতেই আমরা চোখ রাখি এক মিষ্টি রোমান্টিক মুহূর্তে, যেখানে আমাদের গল্পের নায়িকা ডক্টর অ্যানিস্টন আর তার স্বামী শনের মধ্যে চলছে খুনসুটি। রাতটা বেশ মায়াবী, আর শন একটু দুষ্টুমি করে অ্যানিস্টনকে কাছে টানতে চাইছে, বলছে, আজ রাতে কিন্তু একটু সাবধানে থেকো, এটা জাস্ট একটা গুড নাইট কিস। তুমি কি খুব বেশি কিছু আশা করছিলে? তাদের এই অন্তরঙ্গ মুহূর্ত দেখলেই বোঝা যায় দুজনেই একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছে। কথায় কথায় জানা যায় পরের দিনই শনের জন্মদিন। অ্যানিস্টন বেশ এক্সাইটেড, স্বামীকে মনে করিয়ে দেয় যে কালকের দিনটা স্পেশাল, আর শনও সুযোগ বুঝে আবদার করে বসে তার জন্মদিনের উপহারের জন্য। এখানেই অ্যানিস্টন মনে মনে হাসে, কারণ তার কাছে পৃথিবীর সেরা উপহারটা রেডি করা আছে। সে শনকে বলে, আমাদের সন্তান, মানে সে প্রেগনেন্ট, আর এই সুখবরটাই সে কাল শনের জন্মদিনে সারপ্রাইজ হিসেবে দেবে। কিন্তু ঠিক সেই রোম্যান্টিক মুহূর্তেই ফোনটা বেজে উঠল, আর মুহূর্তের মধ্যে পুরো পরিবেশটা বদলে গেল। ফোনের ওপাশ থেকে কেউ কথা বলছে, আর শনের মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। সে ফোনটা রিসিভ করে শুধু বলল, হ্যালো, কি হয়েছে? ব্যাস, কোনো কারণ ছাড়াই সে অ্যানিস্টনকে বলে যে তাকে এক্ষুনি অফিসে যেতে হবে। ভাবুন তো, মাঝরাতে অফিস, ব্যাপারটা কিন্তু বেশ গোলমেলে। কিন্তু আমাদের সরল অ্যানিস্টন স্বামীকে এতটাই বিশ্বাস করে যে সে কোনো প্রশ্নই করল না। উল্টে স্বামীর শরীরের কথা ভেবে বলল, তোমার বিশ্রাম নেওয়া উচিত ছিল। শান তাড়াহুড়ো করে বেরিয়ে যাবার সময় অ্যানিস্টন তাকে খুব যত্ন করে বলে দিল, সাবধানে গাড়ি চালিও। সিনারিও শিফট হয় হাসপাতালের ইমার্জেন্সিতে। ডক্টর অ্যানিস্টন, মানে আমাদের নায়িকা, তার নিজের ইমোশন সাইডে রেখে ছুটে এসেছেন হাসপাতালে। নার্স তাকে জানায় যে 6 মাসের এক অন্তঃস্থতা মহিলা গাড়ি অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তিনি এখন কোমায় আছেন। সহকর্মী ডাক্তার তাকে জিজ্ঞেস করেন, ডক্টর অ্যানিস্টন, আপনি ঠিক আছেন তো? অ্যানিস্টন হাসি মুখে উত্তর দেন যে তিনি ঠিক আছেন। তখন সেই সহকর্মী ডাক্তার তাকে মনে করিয়ে দেন, আচ্ছা, আপনি আপনার প্রেগনেন্সির কথাটা স্বামীকে জানিয়েছেন তো? অ্যানিস্টন লাজুক হেসে উত্তর দেন, না, এখনও বলিনি, কাল তার জন্মদিন, ভাবছি কালকেই তাকে সারপ্রাইজটা দেব। আহারে, ভাগ্যের কি নির্মম পরিহাস! একদিকে সে পেটে বাচ্চা নিয়ে অন্য এক হবু মায়ের জীবন বাঁচাতে এসেছে, আর অন্যদিকে নিজের খুশির খবরটা জমিয়ে রেখেছে স্বামীর জন্য। ঠিক তখনই নার্স এসে খবর দেয় যে কোমায় থাকা পেশেন্টের স্বামী চলে এসেছেন। সহকর্মী ডাক্তার বলেন, পেশেন্টের হাজবেন্ড মনে হয় চলে এসেছেন, আমি গিয়ে কথা বলি। কিন্তু অ্যানিস্টন একজন দায়িত্ববান ডাক্তার হিসেবে বলেন, না, আমিই যাচ্ছি। ইনচার্জ ডাক্তার হিসেবে পেশেন্টের বাড়ির লোককে কন্ডিশনটা আমারই বোঝানো উচিত। অ্যানিস্টন ওয়েটিং রুমে গিয়ে দেখেন এক ব্যক্তি উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছেন। তিনি পেশাদারি গলায় ডাকেন, ডক্টর, উনি কেমন আছেন? আর ঠিক এই মুহূর্তে ঘটে গল্পের সবচেয়ে বড় বিস্ফোরণটা। ব্যক্তিটি যখন ঘুরলেন, অ্যানিস্টন চমকে উঠলেন। এ তো অন্য কেউ নয়, এ তো তার নিজের স্বামী শন। তার কলিগ অবাক হয়ে জিজ্ঞেস করে, ডক্টর অ্যানিস্টন, আপনি কি পেশেন্টের স্বামীকে চেনেন? অ্যানিস্টনের বুকের ভেতরটা তখন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, কিন্তু সে নিজেকে অদ্ভুত এক শক্তিতে সামলে নিল। সে শনকে অস্বস্ত করল, আমি সব পরে বুঝিয়ে বলছি, চিন্তা করো না, মা এবং বাচ্চা দুজনেই নিরাপদ। তাকে আজ রাতে এখানে থাকতে হবে আর একটা সেলাইন দিতে হবে। যদি কোনো সমস্যা না হয় তাহলে ডিসচার্জ করে দেওয়া হবে। শন তো তোতলামি করে শুধু বলল, ওকে, থ্যাংক ইউ। অ্যানিস্টন তখন এমন একটা ডায়লগ দিল যা শুনে গায়ে কাটা দিয়ে ওঠে। সে বলল, ওয়েলকাম, সে যারই স্ত্রী হোক না কেন, ডাক্তার হিসেবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তাকে বাঁচাতে। কি সাংঘাতিক একটা মুহূর্ত, তাই না? ঠিক সেই থমথমে মুহূর্তে অ্যানিস্টনের সহকর্মী ডাক্তার একটু বুদ্ধি করে সেখান থেকে সরে যান। তিনি বলেন, ডক্টর অ্যানিস্টন, আমি বরং পেশেন্টের ইনফরমেশন রেজিস্টার করে আসি, আপনি সময় নিন। তিনি আসলে অ্যানিস্টন আর শনের মাঝখানের ওই অস্বস্তিকর হাওয়াটা আঁচ করতে পেরেছিলেন। তিনি চলে যেতেই শুরু হয় শনের সাফাই গাওয়ার পালা। শন এবার তার ভালো মানুষ মুখোশটা পরে নেয়। সে কাঁচুমাচু মিখে অ্যানিস্টনকে বোঝাতে থাকে, দেখো, ভুল বুঝো না, ওই মেয়েটি জ্ঞান ফেরার পর কাঁদছিল, আমি কিন্তু বাচ্চার বাবা নই। ডাক্তার বলল, সার্জারির জন্য ফ্যামিলি মেম্বারের সই লাগবে, তাই আমি জাস্ট সইটা করে দিয়েছি। আমি চাইনি ট্রিটমেন্টে দেরি হোক, তাই ওটা করেছি। উফ, শনের অভিনয়টা জাস্ট অস্কার লেভেলের। সে এমনভাবে কথা বলছে যেন সে পৃথিবীর সবচেয়ে দয়ালু মানুষ, যে কিনা রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া কাউকে বাঁচাতে নিজের নাম ধাম সব দিয়ে দিয়েছে। আর আমাদের অ্যানিস্টন বেচারি ভালোবাসার অন্ধ মোহে পড়ে নিজেকেই বোঝাচ্ছে। তার মনে হচ্ছে হয়তো আমিই বেশি ভাবছি। শন তো কত ভদ্র, কত শান্ত, ওকে কখনো আমার সাথে এমন করতে পারে? ও আমাকে চিট করতেই পারে না।
ভালোবাসা আসলে মানুষকে কতটা অন্ধ করে দেয় তাই না? শন এরপর জিজ্ঞেস করে, তোমার ডিউটি কি শেষ? অ্যানিস্টন জানায় যে নার্সরা পেশেন্টকে দেখে রাখবে আর পেশেন্টের ফ্যামিলিকেও খবর দেওয়া হবে। ব্যাস, ফ্যামিলি শব্দটা শুনেই সে তোতলামি করে বলে উঠল, ফ্যামিলি মেম্বার মানে যদি তারা না আসতে পারে? বা তুমি কি করে জানলে তাদের খবর দেওয়া হয়েছে? তুমি কি ওনাকে চেনো? খেয়াল করেছেন একটা অচেনা মানুষকে নিয়ে শনের কত টেনশন? সে বলে, শোনো, আজ রাতে আমার জন্য অপেক্ষা করো না, আমাকে আবার অফিসে যেতে হবে। যাওয়ার আগে অ্যানিস্টন তাকে মনে করিয়ে দেয়, কাল কিন্তু তোমার জন্মদিন, ভুলো না, আমাদের মায়ের ওখানে যেতে হবে। শন ওকে বলে একরকম পালিয়ে বাঁচে। সিনারিও জাম্প করে পরের দৃশ্যে। এখানে আমরা দেখি কেউ একজন, হয়তো কোনো বন্ধু বা শুভাকাঙ্ক্ষী, অ্যানিস্টনকে ফোন করে বা দেখা করে এক বোমা ফাটানো খবর দেয়। সে বলে, আমি তোমার স্বামীকে দেখলাম, সে এক প্রেগনেন্ট মহিলাকে নিয়ে তোমার শাশুড়ির বাড়িতে ঢুকছে। বুম, সব ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা চলে আসি শনের মায়ের বাড়িতে। অ্যানিস্টন এবং শন দরজার সামনে, কিন্তু লক্ষ্য করুন শনের বডি ল্যাঙ্গুয়েজ। সে ভেতরে ঢুকতে একটু দোনমনো করছে। সে অ্যানিস্টনকে বলছে, তুমি আগে যাও না কেন, আমি তো এইমাত্র এলাম। মানে সে পরিস্থিতি ফেস করতে ভয় পাচ্ছে। কিন্তু অ্যানিস্টন সোজা সাপটা। সে বলল, চলো একসাথে যাই। ভেতরে ঢুকতেই অপেক্ষা করছিল এক বিশাল ধামাকা। ড্রয়িং রুমে বসে আছে কে? ঠিক ধরেছেন, গতরাতে সেই পেশেন্ট, সেই প্রেগনেন্ট মহিলা যার নাম আমরা এখন জানতে পারছি অ্যানা কেলি। তিনি পরিচয় করিয়ে দিলেন, এই হলো অ্যানা কেলি, আমাদের প্রতিবেশীর মেয়ে। ছোটবেলা থেকে প্রাইমারি টু হাই স্কুল শনের সাথেই পড়েছে। এবার এন্ট্রি নিলেন আমাদের গল্পের ভিলেন অ্যানা। সে নিজেকে উকিল হিসেবে পরিচয় দিল, কিন্তু আসল বোমাটা ফাটালো তার পরের লাইনে। সে খুব মিষ্টি হেসে অ্যানিস্টনকে বলল, তুমি আমাকে আমার ডাক নামে ডাকতে পারো, যেমনটা শন ডাকে অ্যানি। উফ, খেয়াল করলেন ব্যাপারটা? নিজের স্বামীর মুখে অন্য মেয়ের ডাক নাম শোনাটা যে কোনো স্ত্রীর জন্যই অস্বস্তিকর। তার উপর যদি সেই মেয়ে কি বলে, তোমার বর আমাকে এই নামে ডাকে, তবে সেটা রীতিমতো একটা পাওয়ার প্লে। অ্যানা যেন বুঝিয়ে দিচ্ছে শনের উপর তার অধিকার কতটা পুরনো। অ্যানা আরও এক ধাপ এগিয়ে যায়। সে বলে, কি অদ্ভুত মিল দেখো, আমার নাম অ্যানা কেলি আর তোমার নাম কেলি অ্যানিস্টন। মনে হচ্ছে আমাদের দেখা হওয়াটা ভাগ্যে লেখা ছিল। এই কথাটার মধ্যে দিয়ে সে যেন অ্যানিস্টনকে একটা ইনডাইরেক্ট চ্যালেঞ্জ ছুড়ে দিল। তোমার নাম আর আমার নাম মিলেমিশে একাকার, আর মাঝখানে আছে শন। এরপর অ্যানা শাশুড়ি মাকে জানায় যে ডক্টর অ্যানিস্টনই তার সার্জারি করেছেন। এবার ক্যামেরা প্যান করে ডিনার টেবিলে। সেখানে চলছে আরেক প্রস্থ নাটক। শাশুড়ি মা শনের পাতে তার প্রিয় টমেটো দিয়ে স্ক্র্যাম্বলড এগ তুলে দিচ্ছেন। তিনি এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন যেন তারা সবাই খুব সুখী একটা পরিবার। অ্যানিস্টনের সন্দেহ দূর করার জন্য তিনি আগ বাড়িয়ে সাফাই গাইতে শুরু করেন। তিনি বলেন, ওরা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে, তাই ওদের মেলামেশাটাকে আবার ভুল বুঝো না। আসলে ওই সময় অ্যানি শনের এক ক্লাসমেটকে পছন্দ করত, আর ও শনকে দিয়ে শুধু চিঠি আদান প্রদান করাতো। কিন্তু অ্যানিস্টন কি এতই বোকা? তার চুপচাপ খাওয়া আর তীক্ষ্ণ দৃষ্টি বলে দিচ্ছে সে সব শুনছে ঠিকই, কিন্তু বিশ্বাস করছে কিছুই না। ঝড়ের আগের নীরবতা যাকে বলে। ডিনার টেবিলের নাটক যেন থামছেই না। শাশুড়ি মায়ের গল্পের তালে তাল মিলিয়ে শনও বলে ওঠে, হ্যাঁ, আমি তো জাস্ট ওর উইংম্যান ছিলাম। কিন্তু অ্যানা, সে তো এক ধাপ এগিয়ে। সে শাশুড়ি মাকে উদ্দেশ্য করে বলে, ম্যাম, ও শব্দ অতীত, তবে এখন মনে হচ্ছে ওই ছেলের চেয়ে শনই অনেক বেটার অপশন ছিল। শাশুড়ি মা পরিস্থিতি সামাল দিতে অ্যানার পাতে আরও খাবার তুলে দেন, যেন মুখটা বন্ধ থাকে। তিনি হঠাৎই এক প্রস্তাব দিয়ে বসেন। তিনি বলেন, অ্যানির বাবা মা তো অনেক বছর আগেই নার্সিংহোমে চলে গেছে, এখনও প্রেগনেন্ট, একা থাকবে, তাই ভাবছি ওকে আমার কাছেই রাখি। অ্যানিস্টন, তোমার কি মনে হয়? সবার সামনে অ্যানিস্টনকে এমনভাবে জিজ্ঞেস করলেন যে না করার কোনো উপায় নেই। এক প্রেগনেন্ট অসহায় মেয়েকে আশ্রয় দেওয়া নিয়ে না বললে অ্যানিস্টনই খারাপ হয়ে যাবে। তাই অনিচ্ছা সত্ত্বেও অ্যানিস্টন শান্ত গলায় বলে, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে, তাই হোক। মনে মনে হয়তো সে ভাবছে শত্রুকে কাছে রাখাই ভালো, তাহলে তার চালগুলো ধরা সহজ হবে। এরপর দৃশ্যপট বদলায়। শন অ্যানিস্টনকে সাহায্য করতে আসে। সে জিজ্ঞেস করে, টায়ার্ড? অ্যানিস্টন ছোট করে উত্তর দেয়, আমি ঠিক আছি। তখন শন শুরু করে তার সাফাই গাওয়ার দ্বিতীয় পর্ব। গতকাল তোমাকে বুঝিয়ে বলতে পারিনি, আসলে অ্যানির মা একবার আমার মায়ের জীবন বাঁচিয়েছিলেন। ও বিদেশ থেকে স্পেশালি আমার জন্মদিন সেলিব্রেট করতেই এসেছিল, কিন্তু ফেরার পথে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। গল্পের গরু গাছে উঠছে, তাই না? প্রথমে ছিল অচেনা পেশেন্ট, তারপর ছোটবেলার বন্ধু, আর এখন জীবনদাত্রীর মেয়ে। অ্যানিস্টন কিন্তু এই লজিক গিলল না। সে সোজাসুজি প্রশ্ন করল,
আচ্ছা, যদি তোমাদের মধ্যে কিছুই না থাকে তবে কাল মিথ্যে বললে কেন যে তুমি ওকে চেনো না? শন কোনো উত্তর খুঁজে না পেয়ে প্রসঙ্গ পাল্টে ফেলে। সে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি যে বললে আমার জন্য গিফট আছে, ওটা কি? এই মুহূর্তে অ্যানিস্টনের মনের ভেতরটা হাহাকার করে ওঠে। সে মনে মনে ভাবে, আমি একদম ভুল সময়ে প্রেগনেন্ট হলাম। যে বাচ্চার খবর শুনে তাদের খুশিতে ভাসার কথা ছিল, এখন সেই খবরটাই তার কাছে বোঝা মনে হচ্ছে। সে শনকে মিথ্যে বলে দেয়, আসলে কোনো গিফট নেই। তখন শন ভালো স্বামী সাজার চেষ্টা করে। সে বলে, ইটস ওকে, তুমি যে সময় বের করে ডিনারে এসেছো এটাই আমার কাছে অনেক। শোনো, আমি নেক্সট উইকে ছুটি নিচ্ছি, আমরা ভেকেশনে যাব। বিয়ের পর তো আমাদের হানিমুনটাই হলো না, এবার সেটা পুষিয়ে দেব। এরপরই শন বলে, কাল আমার হাই স্কুল রিউনিয়ন আছে, তুমি তো কখনো যাওনি, তুমি কি আমার সাথে যাবে? গল্পের মোড় এবার আরও নাটকীয় হয়ে ওঠে। অ্যানিস্টন গাড়ির সামনের সিটে, মানে তার স্বামীর পাশে বসতে যাবে, ঠিক তখনই অ্যানা তাকে থামিয়ে দেয়। তার অজুহাত, তার নাকি গাড়ির পেছনের সিটে বসলে বমি পায়, মানে কার সিকনেস আছে। তার ওপর সে প্রেগনেন্ট, তাই তার আরাম দরকার। ভাবুন তো স্পর্ধাটা, সে অ্যানিস্টনকে মানে খোদ গাড়ির মালকিনকে হুকুম করছে পেছনের সিটে বসার জন্য, আর নিজে গিয়ে গ্যাট হয়ে বসল শনের পাশে। অ্যানিস্টন বেচারি আর কি করবে? অ্যানা তার পরবর্তী বোমাটা ফাটায়। সে জানায় যে সে বিদেশে গিয়ে বাচ্চা প্রসব করবে না, তার বাচ্চা এখানেই হবে। আর তার জন্য সে শনের মায়ের পুরনো বাড়িতে থাকতে পারবে না, কারণ সেটা শহর থেকে অনেক দূরে। তার আবদার, সে অ্যানিস্টন আর শনের সাথে তাদের শহরের ফ্ল্যাটে থাকবে, কারণ সেটা হাসপাতালের কাছে। শন, যে কিনা একটু আগেই বলেছিল অ্যানা শুধু কয়েকদিনের জন্য এসেছে, সে এখন অ্যানার সুরে সুর মিলিয়ে বলে, অ্যানিস্টন, ও তো প্রেগনেন্ট, আর ওর বাবা মাও সাথে নেই, ও আমাদের সাথে কিছুদিন থাকলে ক্ষতি কি? অ্যানিস্টন তখন বুঝতে পারে যে তাকে বোকা বানানো হচ্ছে। সে ঠান্ডা গলায় শনকে বলে, তার মানে তোমরা দুজনেই আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছ, আর আমাকে এখন শুধু জাস্ট জানাচ্ছ? শন অমতা অমতা করতে থাকে, কিন্তু অ্যানিস্টন আর কথা বাড়ায় না। সে বলে, যথেষ্ট হয়েছে, চলো এবার। তার এই চুপ থাকাটা কিন্তু দুর্বলতা নয়, বরং বড় কোনো ঝড়ের পূর্বাভাস। গন্তব্যে পৌঁছানোর পর শুরু হয় আরেক নাটক। গাড়ি থেকে নামার সময় অ্যানা খুব ইনোসেন্ট সাজার চেষ্টা করে। সে বলে, ডক্টর অ্যানিস্টন, আমি তো শনের সাথে ভাই বোনের মতো বড় হয়েছি, আপনি আবার হিংসে করবেন না তো? অ্যানিস্টন এবার সোজা ব্যাটে খেলে। সে অ্যানাকে মনে করিয়ে দেয়, না, হিংসে কেন করব, তবে আমাকে মিসেস রবিনসন বলে ডাকবে, মানে সে বুঝিয়ে দিতে চায় যে সে শনের স্ত্রী। কিন্তু অ্যানা, সে তো নাছোড়বান্দা। সে বলে, আমরা তো হাসপাতালে নেই, কিন্তু আপনি তো ডাক্তার, নাম পাল্টালে কেমন অদ্ভুত লাগবে। তাছাড়া মিসেস রবিনসন বললে আপনাকে অনেক বয়স্ক শোনায়। তখন শন বিরক্ত হয়ে ধমক দেয়, থামো তোমরা, জাস্ট একটা নাম নিয়ে এত ড্রামা করো না, গাড়ি থেকে নামো। গাড়ি থেকে নেমেই অ্যানা তখন ফিসফিস করে শনকে বলে, তোমার বউ তো লয়ারের চেয়েও ব্যস্ত, তোমাকে সময় দেওয়ার মতো সময় কি ওর আছে? শন তাকে থামিয়ে দেয়। অন্যদিকে অ্যানিস্টন একপাশে গিয়ে একটা ফোন রিসিভ করে। ফোনটা ছিল তার বসের। বস তাকে এক বিশাল সুসংবাদ দেন। বিদেশি উচ্চশিক্ষার একটা সুবর্ণ সুযোগ এসেছে, যা জীবনে একবারই আসে। কিন্তু অ্যানিস্টন সে সব জেনেও স্বামীর এই বিশ্বাসঘাতকতার মধ্যেও এক মুহূর্ত না ভেবে সেই অফারটা ফিরিয়ে দেয়। সে বলে, না, আমি বিদেশে গিয়ে বাচ্চা নিতে চাই না, আমার বাচ্চা এখানেই জন্মাবে। বস আফসোস করে বলেন, মহিলারা সব সময় পরিবারের জন্য নিজের কেরিয়ার বিসর্জন দেয়। এরপরে রিইউনিয়ন পার্টিতে ঢুকতেই এক অদ্ভুত গুঞ্জন কানে আসে। আশপাশের সবাই ফিসফিস করছে, শোন তো শেষমেশ অ্যানা কেলিকেই বিয়ে করেছে, তাই না? ও তো একটা ইন্টারভিউতে নিজের বউকে অ্যানি বলেই ডেকেছিল। সবাই ভাবছে শন তার স্বপ্নের রাজকন্যা বা গডেসকে বিয়ে করে ধন্য হয়ে গেছে, অথচ আসল বউ অর্থাৎ অ্যানিস্টন যে পাশেই দাঁড়িয়ে, সেদিকে কারো খেয়ালই নেই। একজন তো ভুল করে অ্যানিস্টনকে জিজ্ঞেসই করে বসে, এই যে তুমি কোন ব্যাচে ছিলে? অ্যানিস্টন তখন নিজেকে সামলে নিয়ে খুব শক্ত গলায় উত্তর দেয়, আমি তোমাদের ক্লাসমেট নই, আমি শনের স্ত্রী ক্যালি অ্যানিস্টন। এই পরিচয়টা দেওয়া তার জন্য কতটা অপমানজনক ছিল ভাবুন একবার। স্বামীর বন্ধুদের আসরে তাকে নিজের পরিচয় নিজেকেই দিতে হচ্ছে, যেখানে সবাই তার স্বামীকে অন্য মেয়ের সাথে জুড়ে গল্প করছে। তারপর শুরু হয় ড্রিঙ্কস পর্ব।
এইখানেও অ্যানার খবরদারি। কেউ শনকে জোর করে মদ খাওয়াতে চাইলে অ্যানা সামনে এসে ঢাল হয়ে দাঁড়ায়। সে বলে, শন আমার প্রোটেকশনে আছে, ওকে জোর করো না। বন্ধুরা তখন মস্করা করে বলে, ওরে বাবা, অ্যানি দেখি পুরো বডিগার্ড হয়ে গেছে। আবার কেউ কেউ তো নোংরা ইঙ্গিত করে বলেই ফেলে, শন আর অ্যানার বন্ধুত্ব তো অটুট, এরা দুজন যদি একটা রুমেও থাকে তবুও নাকি শুধু তাসই খেলবে। মানে তাদের পরকীয়া সম্পর্কটা বন্ধুদের কাছে ওপেন সিক্রেট, শুধু অ্যানিস্টনই বোকা সেজে বসে আছে। সবচেয়ে খারাপ মুহূর্তটা আসে তখন যখন কেউ একজন সিগারেট ধরায়। শন সাথে সাথে ধমক দিয়ে বলে, সিগারেট নেভাও, অ্যানা প্রেগনেন্ট। নিজের বউয়ের দিকে তার কোনো খেয়াল নেই, কিন্তু অ্যানার পেটের বাচ্চার জন্য তার কত দরদ। অ্যানিস্টন শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে। পার্টি শেষে ফেরার বালা। শন তখন মদের নেশায় ঠোল ঠলছে। অ্যানিস্টন তার স্বামীর জ্যাকেটটা নিতে যায়, কিন্তু অ্যানা সেখানেও বাধা দেয়। সে বলে, আমি তো তোমাদের সাথেই আসছি, আমি ওটা রাখছি। মানে স্বামীর গায়ের কাপড়টুকু সে বউকে ছুপে দিতে চায় না। এরপর পার্কিং লটে ঘটে এক জঘন্য ঘটনা। শনের পকেটে গাড়ির চাবি। অ্যানা বলে, আমি ড্রাইভ করব, কিন্তু চাবিটা শনের প্যান্টের পকেটে। অ্যানা নির্লজ্জের মতো শনের পকেটে হাত ঢোকাতে যায় চাবি বের করার জন্য। অ্যানিস্টন তখন আর সহ্য করতে পারে না। সে অ্যানার হাতটা ধরে আর বলে, চাবিটা আমার স্বামীর প্যান্টের পকেটে। অ্যানা তখন উল্টো অ্যানিস্টনকে দোষারোপ করা শুরু করে। সে বলে, ছি ডক্টর অ্যানিস্টন, আপনার মনটা এত নোংরা। আমরা 20 বছরের বন্ধু, আর আপনি যখন আমার অপারেশন করছিলেন তখন রুমে একজন পুরুষ ডাক্তারও ছিল, সেটা কি খারাপ ছিল না? অ্যানিস্টন তখন কড়া জবাব দেয়, ওটা ছিল অ্যানেস্থিজিওলজিস্ট, আর সেদিন এমার্জেন্সিতে উনিই একমাত্র ডিউটিতে ছিলেন। অপারেশন না করলে তোমার বাচ্চাটা বাঁচত না। কিন্তু অ্যানার তাতে কি, সে তো ঝগড়া করতেই এসেছে। শন তখন নেশার ঘোরেও অ্যানার পক্ষ নিয়ে বউকে ধমক দেয়, অ্যানিস্টন, ও প্রেগনেন্ট, ওর সাথে ঝগড়া করো না। স্বামীর এই অন্ধত্ব দেখে অ্যানিস্টন শেষবারের মতো জিজ্ঞেস করে, শন, তোমরা কি সত্যিই শুধুই বন্ধু? শন উত্তর দেয়, হ্যাঁ। অ্যানিস্টন একটা দীর্ঘশ্বাস ফেলে আর বলে, ঠিক আছে, বিশ্বাস করলাম। বাড়ি গিয়ে তোমাকে কিছু বলার আছে। গাড়িতে ফেরার পথে আরেক নাটক। অ্যানিস্টন জিজ্ঞেস করে, মিসেস কেলি, তোমার না কার সিকনেস ছিল, এখন আবার কি হয়ে গেল? অ্যানা তখন বেশ আয়েসে বলে, ও এখন আর লাগছে না, সুবিধা মতো রোগ আসে আর যায় আর কি।